বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান ঢাকার। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। রাজধানীর শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাই। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপের সাথে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন জানান দুই মার্কিন মন্ত্রী। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মেহেদি হাসান। বৃহস্পতিবার দুপুর 2:45টায় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সফররত দুই মার্কিন মন্ত্রী। বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। বৈঠক শেষে সচিব জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আলোচনা হয়েছে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও। বাংলাদেশের উপর আরোপিত বাড়তি শুল্ক যে 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, এর মধ্যেই সমাধান খুঁজে পাওয়ার আশা সচিবের। 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেকহোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারি, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব। এরপর দুই মার্কিন মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এ সময় সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান তারা। মেহেদি হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার আগে বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশই একমত, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এরপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। সে সময় দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ২০১০ সালে পাকিস্তানে এক সাক্ষাতের পর ১.৫ দশকের ব্যবধানে বাংলাদেশের সঙ্গে ফের আয়োজন হল দ্বিপক্ষীয় বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান আমনা। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় এসব বৈঠকের বিস্তারিত তুলে ধরে ৭১ পূর্ব সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে পাকিস্তানের প্রতি আহ্বানের কথা জানান পররাষ্ট্র সচিব। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশে আটকে পড়া 3,25,000 পাকিস্তানের প্রত্যাবাসন এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো
মীমাংসা আসল প্রয়োজন। এদিকে বিকেলে মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে আমনা বালুচ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন। I'm happy to be in Dhaka. Thank you. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। Lovely. বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এখন বিদেশের যে কোনো আদালতেও পলাতক আসামি হিসেবেই বিবেচিত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতের কাছে আত্মসমর্পণের বিকল্প নেই, এমনটাই বলছেন আইনজীবীরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট নেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। এ নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে ১৩ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন টিউলিপ। ব্রিটিশ গণমাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কিছুই জানেন না তিনি। I can't dignify this politically motivated smear campaign with any contacts or any comments. It's a completely politically motivated smear campaign trying to harass me. There is no evidence that I've done anything wrong. টিউলিপের এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবীদের কাছে জানতে চাওয়া হয়, বিদেশে অবস্থানরত কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামির কাছে কোন পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট দেওয়া হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর নোন টু লিভ যেখানে থাকে ওই অ্যাড্রেসে ওনাকে দেওয়া হয়। আইদার সরাসরি গিয়ে দেওয়া হয়, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, রেকর্ডেড ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে এইটা সে যে দেশে বসবাসরত যেটা জানবে অথরিটি, সেইখানে তারা পাঠাবে। আইনজীবীরা বলছেন টিউলিপ সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও সংবাদ মাধ্যমে এরই মধ্যে জানতে পেরেছেন পরোয়ানার কথা। তাই আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাকে পলাতক হিসেবেই গণ্য করা হবে। উনি জানবেন না এই কথা ধপে টিকবে না, কারণ বাংলাদেশের বাইরেও উনি যেই দেশে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেখানে ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কোনো ব্যক্তিকে যখন ওয়ারেন্টের মাধ্যমে ওয়ারেন্ট তামিল হবে না, তখন তার বিরুদ্ধে পেপারে কোর্টের মাধ্যমে 2টি পেপারে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হবে যে তোমার এই মামলায় এই অভিযোগের ভিত্তিতে তোমার নামে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে, তুমি যদি কোর্টে হাজির না হও তাহলে তোমার অ্যাবসেন্সে তোমার বিচার কার্যক্রম চলবে। বিদেশে বসে আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলেও জানান আইনজীবীরা। ফিজিক্যালি হাজির থাকার পরে জামিন পেলে জামিনে থেকে সে প্রতি তারিখে হাজির হবে, জামিন না পেলে সে জেলে থাকবে। তখন সে একজন লয়ার নিযুক্ত করতে পারবে অথবা সে নিজেও কন্টেস্ট করতে পারবে। টিউলিপকে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানায় দুদক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১,৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে ২,৬১৯ কোটি ৭,১৬,০০০ টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ওই আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় রিকশায় করে একজন তরুণ এবং একজন তরুণী গলির মুখে যান। এ সময় একটি মোটরসাইকেলে 3 জন এসে রিকশার গতিরোধ করে। পরে এক তরুণের কোমর থেকে চাপাতি বের করে তরুণীকে কোপানোর ভয় দেখায়। পরে তরুণীর কাছ থেকে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এ বিষয়ে মিরপুর থানা পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে, জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে যেসব গুজব অপপ্রচার চলছে তাতে মোটেও বিচলিত নয় বাংলাদেশ সেনাবাহিনী, বরং নতুনভাবে উজ্জীবিত হয়ে কাজ করছেন এই বাহিনীর প্রতিটি সদস্য। এছাড়া যেসব স্থানে কালো বা উগ্রবাদী পতাকা নিয়ে মিছিলকারীদের প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। সেনাবাহিনীর কার্যক্রম জানাতে এই সংবাদ সম্মেলন। জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, গত 2 মাসে 232টি অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই সময় গ্রেফতার করা হয় 2457 জন সন্ত্রাসীকে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 8000, আর অস্ত্র উদ্ধারের সংখ্যা 2000। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ধারাবাহিকভাবে সেনাবাহিনী নিয়ে যেসব গুজব আর অপপ্রচার চলছে তাতে মোটেও বিচলিত নয় বাহিনীটি, জানান এই কর্মকর্তা। সেনাবাহিনী কারো কোনো রকম কোনো গুজবে আমরা বিচলিত নই, বরঞ্চ আমরা আরও একতাবদ্ধ হয়ে সকল রকম কাজ সরকারের নির্দেশে আমরা দেশ ও জাতির পাশে থেকে করে যাব। এই সময় তিনি আরো জানান, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো, এই 5 জনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি। বিভিন্ন জায়গায় মিছিলে উগ্রবাদী পতাকাধারীদের বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করছে। যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটির অঞ্চল 5-এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানি করেছে ডিএনসিসি। শুনানি গ্রহণ করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। পরে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রশাসক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঢাকা উত্তর সিটির 10টি অঞ্চলের মানুষের কথা জানতে গণশুনানি শুরু করেছে ঢাকা উত্তর সিটি। গণশুনানিতে স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, সোসাইটির নেতৃবৃন্দ, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শুনানির এক পর্যায়ে মসজিদ কমিটি নিয়ে হাতাহাতি শুরু করে 2 পক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গণশুনানিতে বাসিন্দারা নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কিশোর গ্যাং, ছিনতাইকারীর উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট সচল না থাকা, জলবদ্ধতা, মশার উৎপাত, খাল উদ্ধার, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি। মার্কেট ক্যাম্প এবং সেন্ট্রাল ক্যাম্পে এখানে মাদকের বড় একটি আখড়া আছে। হুমায়ুন রোড, বাবর রোড, তাজমহল রোডের কিছু অংশ দিয়ে এখানে কোনো লাইট থাকে না। পুরো মোহাম্মদপুর এলাকাতে সিসি ক্যামেরার আওতাধীন করা হোক। খাল পরিষ্কার না হওয়ার কারণে মশা বেড়ে গেছে। এ সময় ঢাকা উত্তর সিটির আওতাধীন খাল, মাঠ, পার্ক, রাস্তা, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে বলে জানান উত্তর সিটির প্রশাসক। রবিবার থেকে আপনারা আমাদের সিটি কর্পোরেশন ওয়েবসাইটে গেলে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ওয়ার্ডে কে মশার ওষুধ দেওয়ার জন্য অ্যালোকেট করা হয়েছে, কাকে ঝাড়ু দেওয়ার জন্য অ্যালোকেট করা হয়েছে, তার ফোন নাম্বার সহ আছে। আগামী সপ্তাহে হাইকারখানার 3 তলা বিল্ডিং ভাঙবো আমি দাঁড়ায় থেকে। টিসিবি কার্ডের তালিকা প্রণয়নে কোনোভাবে রাজনৈতিক প্রভাব থাকবে না। সঠিক ব্যক্তিকে টিসিবি কার্ডের জন্য নির্বাচন করা হবে বলেও জানান উত্তর সিটির প্রশাসক। এটা নতুন করে আরেকটি কার্ডের তালিকা করা লাগবে এবং সেই তালিকায় যেন কোনো রাজনৈতিকভাবে বায়াসনেস না থাকে, সেটাকে মাথায় রেখে আমরা একটি তালিকা তৈরি করব। যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আপনারা যারা চাঁদাবাজি করছেন এবং এখানে বসে আছেন, আপনাদের এভিডেন্স আমি নিচ্ছি এবং আপনারা দলীয় পদ পাবেন না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান ঢাকার।
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। এবং রাজধানীর শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ব্যাগ ছিনতাই। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।